মেঘা কুয়াশার চাদরে ঢেকে আছে ধরনী। উদীয়মান সূর্যের নিয়ম আলোয় চারিদিক একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে। আজ রবিবার, উইকেন্ড। সকালবেলা তে বিছানায় শুয়ে এলোমেলো ভাবে এপাশ ওপাশ করছিল। তবে শেষমেশ বিদেশি আদলে একমাত্র বান্ধবী আয়ুর জন্য একে বের হতেই হলো। তবে পরবর্তীতে আয়ুর প্রতি বেশ খুশি হয়েছে, কারণ আয়ুর জন্য তে দেখা পেল তার কাঙ্ক্ষিত শ্যাম বর্ণের পুরুষটিকে। বোগাম বোগামটিকে দেখেই তৎক্ষণাৎ তের নাম ডেকে তের কাছে এসে বলে উঠল, এই যে তেহান, তেহান তুমি ঠিক আছো তো? নামায় কাল ওভাবে। তখনই তেরও মনে পড়ে গেল বোগাম আর সেই বিদেশিনীর উপচে পড়া হাসাহাসির মুহূর্ত। কি ছিল মেয়েটা, আর কেনই বা এত হাসছিল? পরক্ষণে বোগাম হঠাৎ করে এমন কিছু বলে উঠল যার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। তেহান, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচ থেকে একটা ছোটখাটো ট্রিপের ব্যবস্থা করা হয়েছে পাহাড়ে। বেশি দূরে না, কাছেই। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দিব। লাজুকতে ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ যাবো বোগাম ভাই। তার বদলে তে ছোট করে শব্দটা উচ্চারণ করলো। রেসিং শুরু হয়েছে। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতেই তে শুনতে পায় জেকে নামের উচ্ছ্বাস। আচ্ছা, এরা এত কেন পাগল জেকের জন্য? এরা কি জানে জেকে কতটা নির্দয়? ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, আবার জেকে স্যার চ্যাম্পিয়ন। স্টান্ট করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত রাইডারটাই জাঙ্কুক। সেটা বুঝতে তে আর বাকি রইল না, কারণ জাঙ্কুকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা। জাঙ্কুককে নিয়ে তেরার ভাবনা বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। তার আগেই ঘটে গেল এক আপত্তিকর ঘটনা। রাস্তার মাঝখানে অন্য এক প্রতিযোগিতাকে হটস্টিক দিয়ে মারছে জাঙ্কুক। কিন্তু কেন এভাবে মারছে? মারার কারণ কি? ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। তবে আপাতত এতে তে বা জাঙ্কুক কারোরই কোনো খেয়াল নেই। তে দ্রুত চলো, ভিজে যাচ্ছি। কোন একটা ছাউনি খুঁজে তার নিচে দাঁড়াই। না, তে এক চুল পরিমাণও সে জায়গা থেকে সরল না। জ্যাকসন নামের রাইডারটা জাঙ্কুকের মায়ের নামে একটা গালি দেওয়াতেই সেই মাসুল এখন চোকাতে হচ্ছে তাকে। গত আধ ঘন্টা ধরে জাঙ্কুক জ্যাকসনকে মারতে মারতে জাঙ্কুকের হাতের অবস্থাও বেগতিক। তবে তাতে জাঙ্কুকের কোনো হুঁশ নেই। আপাতত নিজের জেদ আর রাগ মেটাতে ব্যস্ত জাঙ্কুক। তবে আশ্চর্য, কেউ জাঙ্কুককে থামাচ্ছে না। যেন মনে হচ্ছে জ্যাকসনের মারটা খাওয়া অনেক দিনের পাওনা। জাঙ্কুক কিছুতেই শান্ত হচ্ছিল না। জাঙ্কুকের উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধা প্রাপ্ত হলো। খুব পরিচিত আর আপন একটা রিনরিনে মায়া ভরা কণ্ঠ ভেসে এলো জাঙ্কুকের কর্ণকুহরে। কি করছেন কি? মেরে ফেলবেন নাকি লোকটাকে? জাঙ্কুক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপন নয়, একেবারে পক্ষ পিঞ্জিরের গহীনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতির ছড়াছড়ি। যার অজানা বেসামাল উন্মাদনা, যে মেয়েটাকে নিয়ে বয়স সম্পর্ক সবকিছু মাথা খেয়ে ত্রিশের হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। এখন এই মুহূর্তে সেই পিচ্চি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে জ্বলতে থাকা আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তে দপ করে নিভে গেল। তের চোখ, নাক, ঠোঁট সবকিছু চুইয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টিকণারা। ঠান্ডার তাপে তীর তীর করে কাঁপছে তের গোলাপি রাঙা ওষ্ঠধর। বৃষ্টিতে ভেজা থেকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল জাঙ্কুক। সবকিছু ছেড়ে ছুড়ে হুট করে রাগ হতে লাগলো বহমান বৃষ্টিকণাদের উপর, যেগুলো জাঙ্কুক আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না। সেগুলো কিনা বৃষ্টিকণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য, কেন এভাবে মারছিল নাকি? আপনার দয়া মায়া নেই? তুই এখানে কি করছিস? কে নিয়ে এসছে তোকে? দ্রুত বাইকে ওঠ। ওনাকে এভাবে ফেলে রেখে? না মানে ওনার যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা সুগা করবে, আমি বলে দেব। তুই ওঠ। তে কাচুমুচু হয়ে বসেছে জাঙ্কুকের পেছনে। জাঙ্কুক নিজের হেলমেট লাগাতে লাগাতে দেখে বলল, ধরে বস। খুব সংকোচে তে জাঙ্কুকের জ্যাকেটের একটু অংশ খামচে ধরে। তে তোকে ধরে বসতে বলেছি। জাঙ্কুকের ধমকে এবার সত্যি তে জাঙ্কুকের কাঁধে হাত রাখে। তের হাতের কানের ছোট ছোট অলংকার থেকে আসা রিনরিনের শব্দ জাঙ্কুকের হৃদয়ে লাগছে। তের শরীর আর চুল থেকে ভেসে আসা মেয়েলি ঘ্রাণে কেন যেন জাঙ্কুকের দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে তেকে একান্তে কাছে পেতে,
যতটা কাছাকাছি এলে জাঙ্কুক আর তের মাঝে 1 মিলিমিটার দূরত্ব থাকবে না, কিন্তু এখন যে তা সম্ভব নয়। তাই মনের সমস্ত অবাধ্য ইচ্ছেগুলোকে জাঙ্কুক মাটি দিয়ে রাইড করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জাঙ্কুক হালকা স্বরে তেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তে, আমি যে এতগুলো বছর ধরে ছিলাম না, তাতে তোর আমাকে মনে পড়েনি কখনো? বাবা যখন মারা গিয়েছিল তুই আমাকে দেখেছিলি? কি করে দেখতাম, আপনি তো বাড়িতে যাননি। আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি তুই। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল। তের এখন খুব ইচ্ছে করছে জাঙ্কুককে জিজ্ঞাসা করতে, আপনি কি করে দেখলেন? কিন্তু না, তে চুপ মেরে বসে রইল। হঠাৎ করে জাঙ্কুক গাড়ির ব্রেক কষে। এদিকে তে মনে মনে বলছে, এই রে, চুপ থেকে ভুল করলাম না তো? এখন যদি মাঝ রাস্তায় নামিয়ে গেট আউট বলে, তখন কোথায় যাব আমি? কি হলো নাম? না মানে এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, বৃষ্টির জন্যই তো, সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমি আমার কথা বলেছি। তুই মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন আপনি? নিজেকে ছাড়া আপনি কি আর কিছু নিয়ে ভাবতে পারেন নাকি? স্বার্থপর লোক একটা। চারিদিকে চোখ বোলাতে বোলাতে তের চোখ যায় জাঙ্কুকের হাতের দিকে। বৃষ্টির পানি আর রক্ত মিলেমিশে একাকার হয়ে নিচে পড়ছে। ইস, এই লোকটার কি কোনো অনুভূতি নেই? কতক্ষণ ধরে যেভাবে রক্ত পড়ছে কে জানে। তে নিজ ব্যাগ থেকে নিজের কারুকাজ করা রুমালটা বের করে জাঙ্কুকের হাতটা সাবধানে বেঁধে দিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, জাঙ্কুক বাধা দেয়নি, এমনকি টু শব্দ অব্দি করেনি। তে নিজের কাজ করে উপরে মাথা তুলে তাকাতে জাঙ্কুকের চোখ পড়ল তে সেই মায়াবী চোখ জোড়ায়। জাঙ্কুকের চোখের ভাষা আপাতত তে পড়তে পারছে না। তবে কি জাঙ্কুক রেগে গেল? জাঙ্কুক ধীর গতিতে নিজের মাথাটা তের মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে। যতটা কাছে এলে তের শরীরের মিষ্টি সুঘ্রাণটা জাঙ্কুক খুব সহজেই অনুভব করতে পারবে। তে ভয় পেয়ে কিছুটা অস্পষ্ট স্বরে বলল, রক্ত পড়ছিল, তাই ভাবলাম আপনার ভালো না লাগলে আপনি খুলে ফেলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক তার একরাশ মাদকতা নিয়ে নিজের মুখটা তের কানের কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, এত বেশি দুর্বল করে দিস না তে, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে বাঁচতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব করে চাইছি আজকে অন্তত তুই আমার হাত থেকে বেঁচে যা। জাঙ্কুকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে তে। কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে গেল তের সারা শরীর। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে তের, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে তের জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারবার। হুট করেই জাঙ্কুক কেন এলো তের এতটা কাছে? কই, বোগাম তো সামনে এলে তের এমন অনুভূতি হয় না? তলপেটে হুটহাট প্রজাপতি ওড়ে না? তাহলে জীবন জাঙ্কুকের মতো অপছন্দের লোকটার এতটা কাছে এলে কেন এমন হয়? তের এই বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে দিয়ে কাপা কাপা গলায় তে বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? আমি কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। তের কথায় জাঙ্কুকের ঠোঁটে খেলে গেল এক চমৎকার হাসি। জাঙ্কুক তের কাছ থেকে সরে তেকে হ্যাচকা টানে পিছনে ঘুরিয়ে তারপর এক টানে তের লম্বা চুল থেকে গার্ডারটা খুলে নিল। চুল কেন খুললেন? বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? জাঙ্কুকের কথার মানে তে বুঝতে পেরে প্রচন্ড লজ্জায় নিজেকে দুহাত ভাঁজ করে ঠেকে নিল। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগোতে এগোতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসায় যাব। এদিকে জাঙ্কুক মনে মনে ভাবছে, তে এখনো অনেকটা ছোট, এভাবে সরাসরি লজ্জা দেওয়া হয়তো ঠিক হয়নি। আপা, জাঙ্কুক ভাইয়ের মা কোথায়? আজ রবিবার, জিমিনের পার্ট টাইম জব নেই। সকালে বৃষ্টির জন্য হসপিটালে যেতে পারেনি জিমিন, তাই আজ এই অসময়ে বাড়িতে জিমিন। তুই হঠাৎ এসব নিয়ে কেন পড়লি? তারপর জাঙ্কুক ভাইয়া বাড়িতে, উনি একদমই ওনার মায়ের নামটা শুনতে পারেন না। তে মনে মনে বলল, সত্যি কি শুনতে পারে না? তাহলে আজ ওইভাবে ওই লোকটাকে কেন মারলেন? কি রে, কি ভাবছিস? আপা বলো না, ওনার মা কোথায়?
আমি বেশি কিছু জানি না। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, জাংকুক ভাইয়ের মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত। যৌবনকালে জাংকুক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতেন, তখনই নাকি তারা ভালোবেসে বিয়ে করেন। তাহলে উনি চলে কেন গেলেন? উনি ভালোবেসে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার বা নিজের ফ্যান্সি লাইফস্টাইলের মায়া কোনোদিন ছাড়তে পারেননি। তাই খুব ছোটবেলাতেই জাংকুক ভাইকে রেখে আবারও নিজ গন্তব্যে ফিরে যান উনি। ওই জন্যই জাংকুক ভাইয়ের দেখতে পুরোপুরি বাঙালিদের মতো নয়। হবে হয়তো, কিন্তু এসব নিয়ে তুই কেন বললি বলতো? আপা তুই থাক, আমি আসছি। আরে আরে কোথায় যাচ্ছিস? মাত্র তো গোসল করলি, ঠিক মতো মাথাটা মুছিসনি। এদিকে আয়, মাথার চুলটা মুছে দে, চুল থেকে পানি পড়ছে তো। পেছন থেকে হাত পেরে ডাকছে জিমিন। তবে জিমিনের ডাক তের কানে অব্দি গেল না। কোলের ছোট্ট ইয়ন্তানকে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। ইয়ন্তানকে নিয়ে তে বেরিয়ে এলো রুম থেকে। জাংকুক তখন ফার্স্ট এড বক্স নিয়ে হাতের দিকে তাকিয়ে সোফার উপর বসে আছে। তে তৎক্ষণাৎ ইয়ন্তানকে কোল থেকে নামিয়ে দিল। একটু আগে জিমিনের বলা কথা আর জাংকুকের হাতের ক্ষত দেখে কেমন জানি তের বড্ড মায়া হচ্ছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে রূপ বেরিয়েছে নাকি? না দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর সাহস অনেক বেড়ে গেছে তে, আজকাল আমাকে একদমই ভয় পাস না, তা বলতে পারেন। জাংকুককে যা ইচ্ছা তা বলতে দিয়ে তে নিজের মতো করে ছোট ছোট হাত দিয়ে জাংকুকের সেই পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সাফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে দিতে ব্যস্ত হয়ে পড়ল। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। পায়ের সাথে চিকচিক বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপালী নূপুর জোড়া। জিমিন সাগরের কোল ঘেঁষে নরম বালুতে দ আকারে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে। তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে সুগা, হাতে দুটো ডাবল টি এর জার। এখানকার বাবল টি অনেক পরিচিত, টেস্ট করো। এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে আসলেন? আমি তো আপনাকে হসপিটালের বাইরে থাকতে বলেছিলাম জাস্ট। আপনি কি করে ভাবলেন শুধু দেখা করেই আমি ক্ষান্ত হব? আমার জীবনটা সামনে থেকে যতটা সহজ সরল স্বাভাবিক বলে মনে হয়, ততটা সহজ নয় মিস্টার মিন ইয়ুঙ্গি। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, একাকী সময় কাটানো আমার পক্ষে সম্ভব নয়। এগুলো আমাকে কেন বলছেন? আমি নিজেও জানি না কেন বলছি, তবে মনে হলো বলা উচিত। তার মানে আপনি বুঝতে পেরেছেন আমি আপনার জন্য ঠিক কি ফিল করি, তাই তো? জিমিন কিছু বলল না, চুপ করে রইল। তখনই ভেসে এলো সুগার গম্ভীর কণ্ঠ। আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতেও হবে না, আমাকে প্রেমিক ভাবতেও হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, শুধু একটা শর্ত। জিমিন কৌতূহলীর চোখে তাকায় সুগার দিকে। এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনা তো ভাবা যাবে না। ব্যাস এতটুকুই, ব্যাস এটুকুই। বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। জিমিন আড়ালে নিঃশ্বাস ছেড়ে বুক ভরে আবারও স্নিগ্ধ বাতাস ভিতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনার শর্তে রাজি, তবে বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন। এখন এই মুহূর্তে জিমিনের মুখে কষ্টের ছাপ। অল্প বয়সে দায়িত্বের ভারে মেয়েটা ক্লান্ত। নিজের ছেলে মানুষের আবদারগুলো দিন শেষে তুলে ধরতে চায় জিমিন। তাই তো একটা শক্ত বাহুডোর খুব দরকার জিমিনের। সুগা না করল না, অকপটে জিমিনকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। পরম আবেশে হাত বুলিয়ে দিল জিমিনের মাথায়। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়েই তবেই ক্ষান্ত হলো সুগা। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল জিমিনের কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে তের ঠিক সামনে সানা তেকে একে একে সাজিয়ে দিচ্ছে। তে মেকআপ বলতে শুধু সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া কিছুই ব্যবহার করেনি কখনো। এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ তের কখনোই ভালো লাগেনি। তবে আজ যখন সানা নিজে এসে তেকে বলেছে তেকে সাজাবে, তখন আর তে সানাকে না করতে পারেনি। তে শুধু মনে মনে ভেবে যাচ্ছে, জাংকুক কি আদৌ জানে যে তে সানার বার্থডে পার্টিতে যাচ্ছে? খানিকক্ষণ আগে তে ভার্সিটি থেকে বাসায় এসেছে। বাসায় আপাতত জিমিন, জাংকুক কেউ নেই।
আজকাল জিমিন দেরি করে বাড়ি আসলেও তের চিন্তা হয় না। তে বুঝতে পারে তার বোনকে সুগা ভাইয়া ঠিকই দেখে রাখবেন, আগলে রাখবেন নিজের সাথে। বাসায় কেউ নেই দেখে তে একার জন্য হালকা কিছু বানিয়ে খাবে বলে রান্না করে পা রাখতেই সানার আগমন ঘটে। সানা এসে জানায় আজ সানার জন্মদিন। ইউনো সানার জন্য ছোটখাটো একটা জন্মদিনের আয়োজন করেছে। সানা এখানে এসেছে তেকে নিয়ে যেতে। ইউনো ভাইয়া তোমাকে অনেক পছন্দ করে তাই না আপু? পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পিছনে পড়ে আছে। পছন্দ করে দেখি তোমার পিছে পড়ে আছে। তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে পছন্দ করবে না বলো তো? তুমিও তো আমার থেকে কম সুন্দর নও, ন্যাচারাল বিউটি। আমি তো মেকআপ সুন্দরী। তাছাড়া একটা কথা কি জানো তো, তোমার চুল দেখলেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে। আই এম ড্যাম শিওর। আফসোস কেউ পড়লো না আপু। আরে পড়বে পড়বে, একটু বড় হও ঠিকই পড়বে। তখন থেকে নিজের বোনকে পাহারা দিতে পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখবে। দেখো উনি আমাকে বোন হিসেবে মানতে চায় না, আর আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। ওর কথা বাদ দাও তো তে, যেকে সবসময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলটা ঠিক করে দেই। তে সানার কথা বুঝতে পারলো জাঙ্কুকের শত খারাপ কাজও এদের সবার কাছে দোষের নয়। ইউনো ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? আমারও এই একটাই আফসোস তে, দুনিয়াতে এত ভালো মেয়ে থাকতে আমাকে কেন ও পাগলের মতো ভালোবাসে। মানে তুমি পকার প্লেয়ার মানে বুঝতে? তে অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়িয়ে না করলো। জুয়া চিনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। হ্যাঁ টিভিতে দেখেছি, আমি ওটাই খেলতাম। ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটির মতোই। আপু এটা তো খারাপ কাজ, তাহলে কেন বেরিয়ে আসছো না তুমি? তে আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু কিছুতেই ছাড়বে না। স্পটিতে লাল নীল সবুজ আলোর ঝিকিমিকি করছে পুরো হল রুমটা। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিং এর সাথে, একদম চোখ ধাঁধানো ব্যাপার। হল রুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক কোণে। সানা উঠে রেখে কোথায় যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে তে। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বলতে। আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই? জাঙ্কুকের আংশিক ধমকে তে মাথা তুলল। ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে জাঙ্কুক। জাঙ্কুককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটাকে ঠিক ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় চোখ যেন জ্বলন্ত অঙ্গার। তে ভেবে পায় না, সানা থেকে তো নিয়ে এলো, তাহলে জাঙ্কুক তের উপর এত রেগে কেন যাচ্ছে? এইরকম শাসন করার মতো জাঙ্কুক তো এতটাও ক্লোজ নয় তের। তাহলে তে আমাকে রাগাস না, তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো জবাব দে। জাঙ্কুক নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক পকেট থেকে হাত বের করে চেপে ধরলো তের নরম হাতখানা। কি করছিস তেকে? ওকে এখানে কেন নিয়ে এসেছিস? কাজটা তুই একদম ঠিক করিসনি সানা। তুই খুব ভালো করে জানিস আজকের পার্টির পিছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতাটাকে টেনে নিয়ে এলি কেন? যদি কিছু হয় সেটা আমার সাথে হবে জেকে, এর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে সেটা শিওরও না। তুই সবকিছু নর্মালি নে। আর সব থেকে বড় কথা, তুই ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট কেন করিস বলতো? কারণ ও আমার। হয়েছে তো কথা বলা শেষ, এবার আমরা আসছি। সানা বাতে কেউই জাঙ্কুকের কথায় গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল। আর পেছনে জাঙ্কুক বিড়বিড়িয়ে বলল, সাবধানে সানা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দই করেছে। পুরোটা সময় থেকে সাথে সাথে রেখেছে সানা, সেই সাথে আরো একজন থেকে চোখে চোখে রেখেছে। আজ প্রথমবার জাঙ্কুক অনুভব করলো জাঙ্কুক খুব দুর্বল হৃদয়ের মানুষ। এর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে জাঙ্কুকের দু চোখ তের দিকে নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য চোখের আড়াল হলে জাঙ্কুকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। এই মুহূর্তে থেকে সামনে রেখে জাঙ্কুক নিশ্চিন্তে সোফায় গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে। তখনই বল ডান্সের ঘোষণা করা হয়। ঠিক তখনই জাঙ্কুকের দৃষ্টি আড়াল করে তের সামনে এসে দাঁড়ালো জেহু। রাজকুমারদের মতো মাথাটা হালকা নুইয়ে ডান হাত বাড়িয়ে দিল তের দিকে। লেটস হ্যাভ আ ডান্স। তে
তে না করতে চাইলো কিন্তু পারলো না, পাছে যেহুপ লজ্জিত হবে, আবার সবাই ওকে আনস্মার্ট ভাববে। তাই তে আর কিছু না ভেবে যেই না হাতটা যেহুপের হাতের দিকে বাড়িয়েছে, তার আগেই তে মসৃণ হাতটা ইগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে নিল জাংকুক। হুট করে, একদম হুট করেই চোখের পলকে এমন ঘটায় তে কিছুই ঠাড় করতে পারলো না। জাংকুক যেহুপকে ইচ্ছে করে ধাক্কা মেরে তেকে টেনে নিয়ে গেল বল ডান্সের স্টেজে। জাংকুক তে এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো তের লতানো কোমরে, অন্য হাত ঢুকিয়ে দিল তের 5 আঙ্গুলের ভাঁজে। বল ডান্সের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার, ফেরি লাইটের ম্যাজিক্যাল আলোর ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছিল না। তেও দেখতে পেল না জাংকুকের আগুন ঝরা চোখ জোড়া তের শরীরে স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামকতায় ডুবে গিয়েছে। সবার প্রিয় বাংলা গানের সাথে দুজন তখন তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন জানি হাওয়ায় মিলিয়ে গেল। পাশে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। জাংকুক নাচের তালে তালে তেকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস তে, আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। তে নাচের তাল অনুসরণ করে জাংকুকের পেশি বহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার বড্ড ভয় করছে। জাংকুক এবার তেকে নিজের কাছ থেকে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিল, খুব কাছে। হুট করে টান দেওয়াতে তের রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল জাংকুকের মুখে। তের মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল জাংকুকের শরীরের রঞ্চে রঞ্চে। আজকের পার্টিতে না এলে হতো না তোর? তুই কি সত্যি ঠিক করে নিয়েছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? আমি আপনাকে একদম বুঝতে পারি না, আপনি কি আসলেই জিয়ন জাংকুক? জাংকুক তের চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস আমাকে কখনো? কি করে বুঝবো আপনি যে রহস্যময় মানব? তের কথার বিপরীতে জাংকুক আর কোনো জবাব দিল না। তার বদলে জাংকুক নিজ হাতে তের গাঢ় জর্জেট শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল। সঙ্গে সঙ্গে তের পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল। জাংকুক তের আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাতের স্পর্শ দিয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার নেই তোর তে। তে তো সেই কখন থেকে জাংকুকের নেশালো চোখের দিকে তাকিয়ে আছে। হয়তো জাংকুকের চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু তাকে আদৌ সম্ভব? তে পারল না। হুট করে মনে পড়ল সেই বৃষ্টি ভেজা দুপুরের কথা, সেই কণ্ঠ, সে একই অনুভূতি। তে জাংকুকের চোখে ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলো জাংকুকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চুমুকির শক্তি দ্বারা জাংকুকের চোখ থেকে কাছে টানছে, হৃদয়টা কেন জানি বেসামাল করে তুলেছে। তে, জাংকুকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল তের শরীর। হুঁশ ফিরে আসতে তে নিজের জগতে ফিরে এলো। এটা কি ভাবছিল তে? তে কার চোখে চোখ রেখেছিল, যে কিনা তের মায়ের সৎ ছেলে? ছি ছি, দয়া করে আমার দিকে আর এভাবে তাকাবেন না, আমার কেমন জানি লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। তৎক্ষণাৎ তে নিজেকে জাংকুকের কাছ থেকে ছাড়িয়ে ওই স্থান ত্যাগ করলো। পেছনে জাংকুকের জন্য শুধু পড়ে রইল তে এক পায়ের চিকন রূপালী নূপুর। জাংকুকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডে দুটি চেরি ব্লসম গাছ রয়েছে। আপাতত তে এক পলক সেই গাছগুলোর দিকে, তো পলক ফেলে আরেক পলক জাংকুকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে তের দিকে শক্ত মুখে তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে জাংকুক। তেও ছোট ছোট চোখ দিয়ে এক নাগারে তাকিয়ে আছে জাংকুকের পানে, যেন জাংকুক কোনো জাদুঘরে সংরক্ষিত বস্তু। সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা তোর? না, আমি ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা, যে মানুষটা বল ডান্সে ওভাবে শাট আপ। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখে যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। আপনি বড় সেটা আমি জানি, তাই তো আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না। জানেন কেমন কেমন জানি লাগছিল আপনাকে, আপনার ওই চোখগুলো। জ্বরটা এখনো আছে তাই ভুলভাল বকছিস।
আজ ভার্সিটি যেতে হবে না। ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়েছি, তাও বলছেন ভার্সিটি যাব না। তোর শরীরটা ভালো নেই তাই বলেছি, নয়তো তুই কোথায় যাবি আর না যাবি সেটা নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই আমার। এতটুকু জ্বরে কিচ্ছু হবে না। শুনুন তো, আমি ভার্সিটি যাব। আজ বোগাম ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার তখনই তের তপ্তকালে শক্ত হাতের চাপ অনুভব করতে তের কথা মাঝপথে আটকে গেল। জাঙ্কুকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে তে কয়েক কদম পিছিয়ে তের পিঠ ঠেকলো কাঁচ লাগানো দেয়ালে। জাঙ্কুক এমন ভাবে তের মুখ চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। জাঙ্কুক শক্ত গলায় তের দিকে তাকিয়ে বলল, আমি যখন বলেছি না তার মানে নাই। আমার কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয়। তে একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি সেটা প্রতিদিন কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোর। And this is my second time warning. Next time warning দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব। মাইন্ড ইট। লাগছে আমার কথাটা যথেষ্ট। জাঙ্কুকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গকে শীতল করার জন্য। জাঙ্কুক নীরবে তের গালটা ছেড়ে দিতে তে বিরক্তি মাখা সুরে অস্পষ্ট স্বরে বলল, সারা জীবন তো দূরে থাক, উপর আলার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের নিচে আর এক মুহূর্তও নয়। বিলিভ মি তে, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আরো অনেক কিছু শেয়ার করবি, আর তাও নিজের ইচ্ছেতে। আই সোয়ার। তে এবার আর মুখে কিছু বলল না, তবে মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনার আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। হয়েছে বাবা, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে দিয়ে আসবো। জাঙ্কুকের ধমকে তে তৎক্ষণাৎ সরে দাঁড়ালো। জাঙ্কুক একটু এগিয়ে যাবার পর আবারও তের দিকে তাকিয়ে বলল, রেস্ট নিবি, তুই খুবই দুর্বল। মোটেও না, আমি মোটেও উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগাতে আসলে আপনাকে দু হাতে তুলে গেটের বাইরে ফেলে রাখার ক্ষমতা রাখি আমি। জাঙ্কুক আর পেছনে না তাকিয়ে সানগ্লাস লাগাতে লাগাতে বিড়বিড় করে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখবো জান। সাথে সাথে জাঙ্কুকের মুখে ফুটে উঠল এক মনোমুগ্ধকর বাঁকা হাসি। প্রচন্ড জ্বরে তে কাউচে কমফোর্টারের নিচে শুয়ে আছে। গরম কমফোর্টারের মাঝেও শুয়ে কাঁপতে কাঁপতে তের মনে আসছে হাজারো প্রশ্ন। গতকাল পার্টিতে একটা বাংলা গান বাজছিল, তারপর জাঙ্কুকের মাঝে যেন অন্য কেউ হানা দিয়েছিল। একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রাণ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়েছিল তে। আর তারপর সেই ভয়ঙ্কর বাজে ঘটনা, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে চলছে যাচ্ছে তে। হঠাৎই অনুভব করলো কেউ মেইন ডোরের পাসওয়ার্ড টিপে দরজা খুলছে। তে ঘাড় ঘুরিয়ে দেখলো সানা। সানা জাঙ্কুকের নাম ধরে হাত ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে আসছে। সানার চোখে মুখে রাগের স্পষ্ট ছাপ। রাগের চোটে সানার নাকের ডগা লাল হয়ে আছে। কিন্তু কেন? কোনো সমস্যা আপু? জেকে কোথায় তে? সকালে তো ভার্সিটি গেল উনি। আচ্ছা, তুমি ঠিক আছো? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে। আমি তো তোমাকে সাথে সাথে রেখেছিলাম সারাক্ষণ, কিন্তু মাত্র কয়েক মুহূর্তে তোমাকে রেখে একটু কাজে যাই, তার মধ্যে কি এমন হলো যে তুমি এভাবে জ্ঞান হারালে? বলো আমাকে। আপু, আমি আসলে বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, একদিন যাই সপ্তাহে। আচ্ছা, কে আটকে রেখেছিল তোমায়? সানার প্রশ্নে তের মুখ পাংশুটি রূপ ধারণ করলো। তে যেন জবাব দিতে চাইছে না। এদিকে হঠাৎ সানার ফোন বেজে উঠলো। সানা ফোন কানে নিয়ে যেতে যেতে বলল, আমি একটু তাড়াই আছি তে, পরে এসে সব শুনবো। সানা চলে যাওয়াতে তে যেন হাত ছেড়ে বাঁচলো। তবে একটা প্রশ্ন থেকেই যায়, সানা আপু হঠাৎ জেকে ভাইয়াকে খোঁজ করছে কেন? তাও আবার বাড়ি বয়ে এসে। ফোন করলেই তো হতো। অদ্ভুত মানুষ। তুই ন্যান্সির সাথে এটা কেন করেছিস জেকে? কি করেছি? তুই ন্যান্সির চুল কেটে দিয়েছিস, তাও এমন ভাবে যে মেয়েটাকে শেষ পর্যন্ত ন্যাড়া হতে হয়েছে। সানার প্রশ্নে জাঙ্কুক চুপ, কোনো হেলদোল নেই। জাঙ্কুক মন দিয়ে ওর ম্যাকবুকে টাইপ করে যাচ্ছে। জেকে, পাগলামের একটা সীমা আছে। তুই যখন যা কিছু করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করি, হোক সেটা ভালো বা খারাপ। তাই বলে এত জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল ঠিক কতটা মূল্যবান?
চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারালি সুইসাইড করতে গিয়েছিল, ভাবতে পারছিস? এক্স্যাক্টলি, আই ক্যান ইমাজিন। তাই তো আমি এটা করেছি, কারণ ন্যান্সির বোঝা উচিত ছিল অন্য কারো চুলও আমার কাছে ঠিক কতটা মূল্যবান। জেকে তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না, খুলে বল প্লিজ। খুলেই তো বললাম, আমি ন্যান্সির চুল কেটেছি। কেন কেটেছিস? কারণ ন্যান্সি অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু জেহোপ অ্যান্ড ইউনো, ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে পৌঁছে যায়। স্যার, উনি সিকিউরিটি গার্ডকে বাইরে মেরে ক্যাম্পাসে ঢুকেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে বের করে দেওয়ার অর্ডার এসেছে। হঠাৎ ভিতরে গার্ড এসে এমন কথা বলাতে জাঙ্কুক গার্ডের দিকে তাকায়। এদিকে সানা জাঙ্কুকের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে বল, আমি তো বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুকের মুখে চাপা হাসি। যা বলেছে তাই করুন। এমনিতেও অনেকক্ষণ ধরে আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পাগল মনে হয়। জেকের বাচ্চা, আমাকে তো পাগল বলে মনে হয়। এতক্ষণে সিকিউরিটি গার্ড সানাকে টেনে বাইরে নিয়ে একেবারে ভার্সিটি গেটের বাইরে বের করে দেয়। জাঙ্কুক থাই লাগানো জানালার সামনে কফি হাতে নিয়ে কফি পান করতে করতে মনে করতে থাকলো গতকালকে সেই ঘটনাগুলো। সাথে সাথেই জাঙ্কুকের মুখে ফুটে ওঠে কঠিনত্বের ভাব। কাল যদি ঠিক সময় জেহোপ ইউনো না পৌঁছাতো তবে কি হতো তের? ভাবতে জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে আসে। গতকাল বল নাচের সময় থেকে এতটা কাছে পেয়ে জাঙ্কুক নিজের মধ্যে ছিল না। অজান্তে আটকে গিয়েছিল তেময় ভ্রমের গোলক থাকায়। কিন্তু তখনই ঘটে এই বিপত্তি। জাঙ্কুকের অন্যমনস্কের সুযোগ নিয়ে তাকে অবচেতন করে নিয়ে যাওয়া হয় ব্যাক স্টেজের পাশের রুমে। অবশ্য কেউ কিছু করতে পারেনি। তার আগেই তের গোঙানির শব্দে জেহোপ ইউনো পৌঁছে যায় সেই রুমে। জেহোপ নিজের ফোনের টর্চ চালিয়ে ভালো করে দেখতে আটকে ওঠে। কিরে জেহোপ, এভাবে আটকে উঠলি কেন? কি ওটা? ইউনো, এটা তো তে, জেকের স্টেপ সিস্টার। হ্যাঁ তাই তো দেখছি। কি হলো বলতো মেয়েটার? খবরদার এটা যাতে জেকের কান অব্দি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা পার্টি ফার্টি লন্ড ফন্ড করে দিতে ওর 1 সেকেন্ডও সময় লাগবে না। ওয়েট, তুই এত প্যানিক কেন হচ্ছিস? তাছাড়া ও তো স্টেপ সিস্টার জেকের। তুই ভুল ভাবছিস ইউনো, ও সব স্টেপ সিস্টার কিচ্ছু না। জেকে এই মেয়ের প্রতি লিটারালি অবসেসড। এই মেয়ের জন্য জেকের পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব করে হি ডাজন্ট কেয়ার, বাট হি কেয়ার। নো, শুধু কেয়ার না, এর থেকেও ভয়ঙ্কর কিছু। আজ বোধ হয় তুই একটু বেশি খেয়েছিস জেহোপ। জেকে তাও এই হাঁটুর বয়সী মেয়ের প্রতি অবসেসড, আর এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? তুই হলেও আমি বিশ্বাস করতাম, কিন্তু জেকের মতো পার্সোনালিটিতে কোনো রূপ কম্প্রোমাইজ না করা মানুষ কি না নিজের হাঁটুর বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড? হাসালি ভাই। আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না। অ্যাট লিস্ট আমার কথাটা রাখ, জেকেকে জানানো যাবে না। কি জানানো যাবে না আমাকে? জেকে তুই এখানে হঠাৎ? একজনকে খুঁজছি। ইউনো শর্ত, ওখানে কে পড়ে আছে এভাবে? ইউনো সত্যিই এর মলিন অবচেতন মুখটা দৃষ্টিগত হলো জাঙ্কুকের। মায়াবী কোমল গোলগাল মুখটায় ফ্যাকাশের ছাপ সুস্পষ্ট। জাঙ্কুক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল তের তুলতুলে নরম শরীরটাকে। জেহোপ ইউনো কেউই জাঙ্কুকের এমন নিস্তব্ধতা নিতে পারছে না। এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা জানি না, হঠাৎ কারো গোঙানির শব্দ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম তে। 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। অন্ধকার রুমের ফুটেজও যেন পাত না থাকে। যে কাজটা করেছে তার সাথে তুই কি করবি? তাকে তার কাজের পারিশ্রমিক দেব। কথাটা বলেই জাঙ্কুক তেকে নিয়ে চলে যায়। ইউনো সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাঠালে জাঙ্কুক সেখানে ন্যান্সিকে দেখতে পায়। ন্যান্সি তের চুল কাটার জন্য উদ্ধত হতেই যাচ্ছিল, কিন্তু জেহোপ আর ইউনোর আসার শব্দ পেয়ে ন্যান্সি সরে যায়। জাঙ্কুক সব ফুটেজ দেখে অবচেতন তের দিকে ঝুঁকে মৃদু আওয়াজে বলল, কেন শুনিস না আমার কথা বলতো? কে আছে তোর এই দুনিয়ায় যে আমার মতো তোকে প্রোটেস্ট করবে? আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। অ্যান্ড সরি ন্যান্সি, তুমি সানার বোন হতে পারো, কিন্তু তুমি তো বড় একটা ভুল করে ফেলেছ। আমার দুর্বলতায় তুমি হাত দিয়ে ফেলেছ, তাই এই ছোটখাটো শাস্তি তোমাকে যে পেতেই হবে। ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারের ছেলে হওয়ার দরুন জাঙ্কুকের রক্ত গরম। এলাকার সবাই সব কাজে জাঙ্কুককে খুঁজতো।
জাংকুক সবসময় নিজের দল নিয়ে চলতো। মারামারি কাটাকাটি সবকিছুতেই জাংকুক ছিল সবার উপরে। এসব করতে করতে কখন যে জাংকুকের হৃদয়টা পাথর হয়ে গিয়েছিল তা জাংকুক নিজেও বুঝতে পারেনি। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে তের আগমন, আর তের সাথে করা সে ছোট্ট ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল জাংকুককে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের দল, নিজের কৃতিত্ব, সবকিছু ছেড়ে এই 1000 মাইল দূরে এসে ধরা বাঁধাহীন জাংকুককে বন্দী হতে হয়েছিল এই আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। সময় যত যাচ্ছিল জাংকুকের মানুষের প্রতি বিরক্তি জাংকুককে বদমেজাজি বানিয়ে ফেলেছিল। আমেরিকায় এসে জাংকুক সব রকম যোগাযোগ বন্ধ করে দেয় বাড়ির সাথে, এমনকি জাংকুক তার বাবার সাথেও যোগাযোগ রাখে না। এক পর্যায়ে দিগ্ভ্রান্তের মতো বাইক চালানো শুরু করে জাংকুক। হুটহাট রেগে যাওয়া, নিজেকে আঘাত করা থেকে শুরু করে সবকিছু জাংকুক করেছে। জাংকুক যখন নিজের জন্য অনিরাপদ হয়ে ওঠে তখনই এঞ্জেলের মতো জাংকুকের জীবনে আবির্ভাব ঘটে আরো 3 জন মানুষের। তারা জাংকুকের মতো ভালোবাসার কাঙ্গাল, তাদের জীবনেও ভালোবাসার অভাব। সানা ইয়োনো জেহোক সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে জাংকুককে স্বাভাবিক করে তোলে। তাই তো জাংকুকের বাড়ির পাসওয়ার্ড ওরা হ্যাক করে প্রতি সপ্তাহে কেউ না কেউ জাংকুকের কাছে গিয়ে থাকে। আর সে তো তখন খুব ছোট। জাংকুকের পুরুষালী হৃদয়ে হঠাৎ জন্ম নেয় অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি, যা জাংকুকের কোনো কিছুই বোধগম্য হয়নি। তের প্রতি জাংকুকের হাজারো রাগ, জেদ, অভিমান, তবুও কেন জানি এই 8 বছর পরও জাংকুক থেকে ভুলতে পারেনি। তের প্রতি জাংকুকের আসক্তিটা একদিন দুদিনের নয়। তার উপর তে এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। জাংকুক যখন মায়ায় পড়েছিল তখন তো তে নিতান্তই কিশোরী ছিল, আর এখন তের সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি। কি নেই জাংকুকের? কেন এই তেকেই চায় জাংকুকের মন বারবার? এর কোনো উত্তর নেই জাংকুকের কাছে। পুরো হলরুম সহ গোটা বাড়ি অন্ধকার। হাঁটার সময় পায়ে নরম কিছু অনুভব করতেই জাংকুক ভুরু কুচকে সেদিকে তাকিয়ে বুঝতে পারে এটা তের পোষা বিড়াল ইয়ন্তান। এটা এখানে কি করছে? তে কই? ইয়ন্তান কখনই জাংকুকের সামনে আসে না, বড্ড ভয় পায়। তবে আজ কি হলো? ইয়ন্তানের এত মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল জাংকুক। জাংকুক দ্রুত মেইন সুইচ বোর্ড অন করে পুরো বাড়ির লাইট জ্বালায়। কই তে? তে তো নেই দরজার কাছে। ইয়ন্তান জাংকুকের গায়ের কাছে ঘেঁষে লেজ নাড়ছে। হোয়াটস রং? কাপড় নোংরা কেন করছিস? এক্ষুনি যা বলছি, নয়তো তোকেও তোর মালকিনের মতো চড়িয়ে গাল লাল করে দেব। কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যেন এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং লাগে। তে, এই তে, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালটাকে ঘাড় ধরে বের করে দেব কিন্তু আমি। ইয়ন্তান সোফার সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে। সেদিকে লক্ষ্য করতেই জাংকুক দেখলো তে শুয়ে আছে। তে হাঁটু সমান চুল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দেখে মনে হচ্ছে তের চেতনা নেই। তেকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে জাংকুকের হৃদয়টা কেঁপে উঠল। জাংকুক 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে তের মুখোমুখি হয়ে বসে পড়ল। তারপর মৃদু আওয়াজে জাংকুক তেকে ডাকলো। তে নিশ্চুপ। গলার কাটা বিঁধার মতো জাংকুকের গলায় যেন কাটা বিঁধল। তবুও জাংকুক খুব কষ্ট করে তেকে আবারও ডাক দিল। তে না, তে নিশ্চুপ। 1 বার 2 বার 3 বারের সময় ব্যস্ত হয়ে পড়ল জাংকুক। এই তে, হার্টবিট, কি হলো তোর? কথা বল, শুনতে পাচ্ছিস আমাকে? এই প্রথম মনে হয় জাংকুক থেকে এতটা আদরে সুরে ডাকলো। যদিও জাংকুকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই। জাংকুক তো স্রেফ তেকে জাগিয়ে তুলতে চাইছে।